বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। সবাইকে আবারও স্বাগতম আমাদের বাংলা গল্পের মেলায়। আজকে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প, যা আমাদের পড়ে শোনাবে সাদমান। জানিয়ে রাখা ভালো, আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসব নতুন নতুন ভূতের গল্প। আপনাদের কাছেও যদি কোনো ভূতের গল্প থেকে থাকে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া জিমেইলে আপনারা গল্পগুলো পাঠাতে পারেন। চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম বাবু, এটা একটা ছদ্মনাম। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2001 সিরিজের একজন প্রাক্তন ছাত্র। স্বভাবত কারণে আমি আমার ভার্সিটির নামটা গোপনে রাখতে চাচ্ছি। তো গল্পটি শুরুতে আমি একটা কথা বলতে চাই, যে আমরা অনেকেই কাউকে কোনো জিনিসে এগিয়ে দেখতে থাকলে নিজেদের মধ্যে একটা হিংসা বিদ্বেষ তৈরি করে ফেলি। কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা এতটাই ক্ষতিকর হয়ে যায় যে আমাদের জীবনের ঝুঁকি চলে আসে এর মধ্যে। আমাদের ধর্মে কুফরিকে হারাম বলা হয়েছে। সেটা তো এমনি এমনি বলা হয়নি। আমার বয়স 43-এর উপরে। জীবনে অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই ঘটেছে। তবে এক সময় আমার নিজেকে এতটাই অসহায় মনে হয়েছে যে আমি চাই না যে আমার শত্রুর সাথেও সেরকম অবস্থা হোক। সময়টি ছিল 2003 সাল। তখন আমি আমার দ্বিতীয় বর্ষ পার করি। সেমিস্টার ফাইনালের পূর্বে আমাদের প্রিপারেটরি লিভ দেয়। অনেকে এটা বাসায় গিয়ে কাটায়, কিন্তু আমি আমার হলে থাকতে পছন্দ করি, কারণ বাসায় গেলে আমার পড়াশোনায় ঠিক মন বসে না। সময়টা ছিল গ্রীষ্মকালের শেষের দিকে। আমার রুমমেটরা সকলে বাসায় চলে যায়, কিন্তু তার মধ্যে একজন আছে যে স্বভাবত বাসায় যায় না। তার নাম কৌশিক, ছদ্মনাম। সে প্রিপারেটরি লিভের সময় আমার সাথে বসে লেখাপড়া করে। আমরা একে অপরের নোট শেয়ার করি, একে অপরকে কোনো পড়াশোনার প্রবলেম হলে এভাবে একে অপরকে সাহায্য করে থাকি। কিন্তু এইবার সে বাসায় গেল, তাও আবার কোনো কিছু না জানিয়ে। তো তার ব্যাপারে আমি বেশি চিন্তা করলাম না, কারণ সামনের খুব কঠিন একটা সেমিস্টার ফাইনাল হবে। আর তার যদি কোনো সমস্যা হয় সে আমাকে ফোন করে জানাতে পারবে, এটা বড় কোনো ব্যাপার আমি দেখলাম না। তো যেদিনকে ঘটনা ঘটে তখন বাজে রাত 8টা কি 8:30। আমি আমার রুমের বাইরে আছি, কারণ আমার রুমে পার্টি চলছে। সিনিয়র ভাইয়েরা এবং আমার ক্লাসমেটরা পার্টি করছেন। আর কি পার্টি সেটা নাই বলি। আমার অবশ্য সিগারেট বা অন্য কিছুর প্রতি কোনো নেশা ছিল না, তাই আমি বাইরে বসেছিলাম। আমাদের হল থেকে একটু দূরে একটি পুকুর আছে, সেই পুকুরের একটা কিনারায় বসেছিলাম। বসে বসে আমার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম। সে সময়ে একটা টাইম লিমিট অফার দিত যে রাত 8টা থেকে এত করে প্রতি সেকেন্ড পালস থাকবে এবং এত করে আপনার ব্যালেন্স কাটবে। তো তারা জেনে শুনে এই অফারটি দিত। তারা জানতো যে তাদের ডেডিকেটেড সাবস্ক্রাইবাররা কি চায়। তো যাই হোক, কথা অনেকক্ষণ হয়। এর মধ্যে আমার একটু হিসু চলে আসে। সে কথা বলে ঘুমিয়ে যাবে বলছিল, তাই আর তাকে ইন্টারাপ্ট না করে নিজের মধ্যেই চেপে রেখেছিলাম। কথা শেষে একটি ঝাড়ের পাশে গিয়ে আমি হালকা হলাম। পরে রুমে এসে একটু হালকা আড্ডা টাড্ডা দিয়ে সবাইকে বিদায় দিয়ে বেডের উপর শুয়ে রইলাম। পুরো রুম ফাঁকা। যখন রুমে লোকজন থাকে তখন মনে হয় যে জায়গাটা অনেক কম, কিন্তু আজ এই অন্ধকার রুমে কেমন জানি নিজেকে অনেক একা একা লাগছে। যদি হঠাৎ করে রুমের ওই কোণা থেকে কেউ দৌড়ে আসে আমার দিকে, এইরকম সব আজব আজব চিন্তা মাথায় আসছিল। এর আগেও আমি রুমে একা ছিলাম, কোনো সমস্যা হয়নি। তবে আজ কেমন জানি কোনো প্রকার ঘুম আসছিল না, প্রচুর আনইজি ফিল হচ্ছিল। ড্রয়ার থেকে ঘুমের ওষুধ বের করলাম, পানি দিয়ে খেলাম। ঘড়িতে বাজে তখন রাত 1টা। দেখতে দেখতে 1:30 বেজে গেল, তাও জানি ঘুম আসছে না। মাঝে মাঝে মনে হয় যে ছাদের উপর কেউ জানি আমার দিকে তাকিয়ে আছে, তবে সেদিকে তাকানোর সাহস কেমন জানি হচ্ছে না। আমাদের হলটা গণকবর থেকে একটু দূরে। অনেকেই অনেক রকম উল্টাপাল্টা জিনিস দেখেছে। এ সকল চিন্তা মাথায় একের পর এক এসেই চলেছিল। অনেকের কাছে শুনেছিলাম যে এরকম আনইজি লাগলে নাকি একটা সিগারেট ধরে নিতে হয়, তাহলে আশেপাশে খারাপ কিছু আসে না। এখন যেহেতু আমি সিগারেট খাই না, তাই কেমন জানি আজব লাগছে।
মনটা ডাইভার্ট করতে একটা গল্পের বই বের করলাম। বইটি আমার ওই বান্ধবী গিফট করেছিল 2 মাস আগে আমার জন্মদিনে। বের করা হয়নি বা 1 পৃষ্ঠা পড়াও হয়নি। বইটা বের করলাম, গিফটের র্যাপার ট্যাপার সব খুললাম, দেখলাম যে রোমান্সের বই। মনে হলো যে পড়লে ভালো লাগবে, চিন্তা ভাবনা ডাইভার্ট হবে, তো শুয়ে পড়লাম। যেহেতু আবহাওয়াটা অনেক গরম, তাই চাদর টাদর কোনো কিছু জড়ালাম না। বিছানার একটা সাইডে হিলানা দিয়ে বুকের ওপর বইটা রেখে পড়তে শুরু করলাম। দেখলাম যে ধীরে ধীরে ঘুম আসছে, কিন্তু হঠাৎ কিছু একটা ছোচালো জিনিস বিছানার নিচে থেকে খুব সজোরে গোতা দিল। আমার ঘুম ভেঙে গেল। একটু উঠে বিছানা চেক করলাম, দেখলাম যে সব ঠিকই আছে। কিন্তু সেই সময় বিছানার নিচে থেকে কেমন জানি গঙ্গানির আওয়াজ আসছে। মনে হচ্ছিল যে কেউ হাড়ের মতো কোনো একটা জিনিস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হাড় চাবানোর শব্দ ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে সেই জিনিস ধীরে ধীরে বিছানার পায়ের দিকে অগ্রসর হচ্ছে এবং উপরে উঠে আসতে যাচ্ছে। আমার নড়াচড়ার শক্তি ফুরিয়ে গিয়েছে। সাহায্যের জন্য যে চিৎকার করব তাও পারছি না, গলাটা শুকিয়ে গিয়েছে। নিজেকে এমনটা অসহায় কখনো দেখিনি। ধীরে ধীরে হাড় চিবানোর শব্দ বন্ধ হয়ে গেল, আর দেখি বিছানার পায়ের দিকে বড় বড় নোকালা কালো কুচকুচে একটা হাত উপরে উঠে আসছে এবং হাতের উপর ভর করে একটা কালো অবয়ব উপরের দিকে আমার দিকে আসছে। এতটাই কালো যে অন্ধকারে তাকে আলাদাভাবে বোঝা যাচ্ছে। তার মাথায় ঘন ঘন লম্বা চুলগুলো সব বাতাসে কেমন জানি দুলে দুলে যাচ্ছে। চোখগুলো কচকচে লাল, মুখের দাঁতগুলো অনেক ভয়ানক। আর সেখান থেকে বের হওয়া গন্ধ আমি এখান থেকে টের পাচ্ছি। তার মুখ থেকে এত বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল যে এটি লিখতে গিয়ে আমার এখনো হাত কাঁপছে, কারণ যে গন্ধ পাচ্ছিলাম আমি সেটা কোনো লাশের পচা গন্ধ। আমার দিকে ধীরে ধীরে সেটি অগ্রসর হচ্ছে। আমার মাথা ঘোরাচ্ছে, অনেক বমি বমি আসছে, কোনো সূরা বা কোনো কিছুই মনে আসছে না। পুরো শরীর কেমন জানি শিথিল হয়ে যাচ্ছে। এই সময় আমি খেয়াল করি যে তার হাতে কি যেন আছে, সেটা সে খাচ্ছিল। দেখি একটা মানুষের পা, সেখান থেকে রক্ত পড়ছে বিছানার উপর। তখন হঠাৎ সে বলে ওঠে, কোথায় কখন প্রসব করিস খেয়াল রাখিস না? আমার গায়ে প্রসব করেছিস তুই, তাই তোর বানিয়ে দিলাম। ভালোই সব তোর মানুষের। খেয়ে দেখবি নাকি? দেখ দেখ দেখ। আমি আর কিছু সহ্য করতে পারছি না। আমার মুখ থেকে হঠাৎ করে একটা চিৎকার বেরিয়ে আসে আর সব কিছু অন্ধকার হয়ে যায়। আমি জ্ঞান হারাই, কিছু মনে নেই। পরে জ্ঞান আসলে দেখি আমার মাথায় সকলে পানি ঢালছে। একজন এসে আমাকে স্যালাইন আর কিছু জুস দিল। তারা বলল যে গভীর রাতে হঠাৎ আমার চিৎকার শুনে তারা আমার দরজার সামনে আসে, আমাকে ডাক দেয়, কিন্তু আমার কোনো সাড়া না পেয়ে তারা দরজাটা ভাঙে এবং ভিতরে ঢুকে আর দেখে আমি বেডের এক পাশে শুয়ে আছি আর হাতে একটা অ্যান্টি কাটার দিয়ে আমি আমার পা কাটতেছিলাম। পরে ভার্সিটির হাসপাতালে নিয়ে আমাকে চিকিৎসা করানো হয়। যেহেতু পায়ের রগ বা কোনো গুরুত্বপূর্ণ ভেইন কাটেনি, শুধু উপরের চামড়াটাই কেটে গিয়েছে, তাই বেশি গুরুতর কিছু হয়নি। আর অনেক শকে ছিলাম, তাই জ্ঞানটাও আসতে বেশি দেরি হচ্ছিল। তাদের কথাগুলো শুনে আমি পুরোটাই অবাক। তারাও আমার এই কাজকর্ম দেখে অবাক এবং সিনিয়র ভাইয়ারা আমাকে বলে যে আমি কোনো কিছু নিয়ে প্রচুর ডিপ্রেসড আছি কিনা, কারণ আমার রেজাল্ট সবই ভালো প্রায়, আর আমার লাইফে সব কিছু সেটেল আছে, আমার কোনো এক্সট্রা সমস্যা নেই। তাহলে আমার মতো এমন এক মানুষের কি এমন সমস্যা হতে পারে যে আমি এরকম পাগলের মতো কাজ কারবার করছি। পরে আমি তাদেরকে সব কিছু শুরু থেকে জানাই, ওই পুকুরের পাশে ঘটা ইনসিডেন্ট থেকে শুরু করে সব কিছুই। তারা কোনো কিছুর সাথে কিছু মিলাতে পারে না। ওই দিন বিকালে মা বাবা আসে আমার হলে।
তারা থাকতো চট্টগ্রামে। আর ওই সময় এখনকার মতো ট্রান্সপোর্ট সিস্টেমে অতটা ফ্লেক্সিবিলিটি ছিল না। তাও অনেক কষ্ট করে তারা এসে সকল কথা শুনে এবং আমাকে গ্রামের বাসায় নিয়ে যায়। সব কিছু যদি ওখানে শেষ হতো তাহলে ভালোই হতো, কিন্তু সেটা হয়নি। আমার বাবা মা সেকালের মডার্ন টাইপের মানুষ, দুইজনে ডাক্তার। বাবা হলেন জেনারেল সার্জন, মা হলেন গাইনি ডাক্তার। তাই জিন ভূত এইসবে তাদের বিশ্বাস নাই বললেই চলে। তারা বলল যে অতিরিক্ত চিন্তা আর ঘুমের ওষুধের জন্য আমি হ্যালুসিনেট করি। কিন্তু একজন মানুষ যে হ্যালুসিনেট করলে তার নিজের পা সে কাটতে শুরু করবে বা এরকম পাগলামি করবে, সেটা তো একটা স্বাভাবিক বিষয় না। বোধহয় তারা আমার ভালোর জন্য কোনো কিছু আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছিল, যেন তারা নিজেরাই চেষ্টা করছিল যে আমার সাথে কি হয়েছে সেটা বুঝে ওঠার জন্য। তবে দিনের পর দিন আমার আচার ব্যবহারে আজব আজব কিছু জিনিস লক্ষ্য করা যায়। আমি প্রতি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করি, যে কেউ আমাকে ধাওয়া করছে আর আমি পালাতে পারছি না, অথবা আমার বাবাকে কেউ আমার সামনে বেঁধে রেখেছে এবং তার শরীরে কাটা পুঁতছে বিভিন্ন জায়গাতে, আর আমি সেটা দেখে চিৎকার করছি এবং আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমার খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো, আমার পছন্দের খাবারগুলো আমি খেতে পারছি না, যা খাচ্ছি বমি করে উঠে যাচ্ছিল। শুধু জুস আর স্যুপের উপরই বেঁচেছিলাম। মাঝের দিকে আমার শরীর খারাপের জন্য আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি না এবং পরীক্ষা দিতেও যেতে পারি না, যার কারণে আমার সেমিস্টার ড্রপ দিতে হয়। মানে একটা ভুলের জন্য আমার জীবনটা পুরোটাই ভাঙতে শুরু হচ্ছিল। আর সবথেকে ভয়ের বিষয় হলো যে আমি আজানের শব্দ শুনলে আমার মাইগ্রেন হতে শুরু হতো, অথবা আশেপাশে কেউ যদি কুরআন শরীফ পাঠ করে আমি সহ্য করতে পারতাম না, নামাজও পড়তে পারতাম না। এমনকি এতটাই ভয় লাগতো যে রাতে চাচ্চুকে নিয়ে ওয়াশরুমে যেতাম, যেহেতু গ্রামের দিকের ওয়াশরুমগুলো বাসা থেকে একটু দূরেই হয়। তো একদিন চাচ্চুকে ডাকতে গেলাম যে ওয়াশরুমে যাব, দেখি চাচ্চু ঘরের দরজা লাগিয়ে আছেন, তিনি খুলছেন না। পরে ভাবলাম যে অনেক দিন ভয় করেছি, আজকে একটু সাহস করে যাই, কতদিন আর তাদের বোঝা হয়ে থাকবো, অনেক দিন তো হয়ে গিয়েছে, আর ওয়াশরুমটা তো বেশি দূরে না। তাই সাহস করে এক পা দু পা করে আগালাম। দেখি উঠানের উপর গায়ে চাদর দিয়ে কেউ একজন বসে আছে। আমার হাতে একটি টর্চ লাইট ছিল, সেটি মেরে দেখি যে লোকটা আর কেউ নয়, লোকটা হচ্ছে আমার চাচ্চু। আর হাতে কি জানি আছে সেটা তিনি খাচ্ছেন। আমাকে দেখে তিনি ব্যাগের মধ্যে সেটা ঢুকিয়ে ফেললো। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এত রাতে এখানে তুমি কি করছো? তিনি বললেন যে ঘুম আসছিল না রে, তাই বসে আছি। তুই কি বাথরুম যাবি? ইস রে, আমাকে রুমে পাসনি তাই একা একাই চলে এলি। যাই হোক, চল যাই। কিন্তু তিনি কি খাচ্ছিলেন সেটা জিজ্ঞাসা করলে কিছুই বললেন না, হাঁটা শুরু করলেন। পরে চাচ্চু সামনে সামনে হাঁটে আর আমি পিছনে পিছনে। হঠাৎ করে দেখি যে চাচ্চু ওয়াশরুমের সামনের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমি বললাম যে কি হয়েছে চাচ্চু? দেখি চাচ্চু হাসছে আর আমার দিকে ঘুরে তাকালো। তার মুখ থেকে লালা পড়ছে, দিয়ে তার ব্যাগ থেকে লালচে রঙের কি জানি একটা জিনিস বের করে তিনি চাবাতে শুরু করলেন এবং বললেন, আমার কাছ থেকে পালিয়ে গ্রামে এসেছিস, তাই না? কি অনেক শুকিয়ে গেছিস, ভালো মতো খাওয়া দাওয়া হয় না। নে, তোর আব্বার কলিজা খা, খা। আমার হার্টবিট হঠাৎ বেড়ে যায়, দিয়ে বুকে কেমন জানি একটা ধক করে ওঠে। আমি চিৎকার করে আমার মাকে ডাকি, দিয়ে পড়ে যাই। ভাগ্যক্রমে আমার চিৎকার শুনে সকলে আসে এবং আসার পরে দেখেন যে আমি পড়ে আছি, আমার চোখ উল্টে আছে, আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সেই রাত অনেক কষ্টেই কাটে সকলের জন্য। দিয়ে পরের দিন আমার দাদা জোর করে বকাবকি করে আমার বাবাকে দিয়ে একজন হুজুরকে আনায়। পরে আমার মাও বলেন যে আমরা তো সব কিছু চেষ্টা করেছি, এটা কেন বাকি রাখবো। পরে হুজুর আসেন আর আমার রুকাইয়া শুরু করেন। উনি আমাকে অজু করে 2 রাকাত নামাজ পড়তে বলেন আর নামাজে মন থেকে প্রচুর করে ইস্তেগফার করতে বলেন। রুমে সকল প্রাণীর ছবি সরাতে বলেন, সেটা মানুষের হোক বা অন্য জীবজন্তুর হোক। আর কোনো লেখালেখি থাকলে সে জাতীয় জিনিসগুলো সরাতে বলেন। তার কথা মতো সবই করা হলো।
আমাকে মাঝখানে রেখে তারা রুকাইয়া শুরু করেন। এক সময় রুকাইয়া চলাকালীন আমার কোনো সেন্স থাকে না, চলে যায়। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিনা জানি না, তবে জ্ঞান আসার পরে আমি জানতে পারি যে অনেক বাজেভাবে আমার উপর কালো জাদু করা হয়েছে। তখন আমি হুজুরকে সেই দিনকার প্রসাবের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানাই। হুজুর আমাকে বলেন যে তুমি তখন কোনো ভুলই করনি, ওই জিনকে পাঠানো হয়েছিল তোমাকে ভয় দেখাতে, আর তোমার মধ্যে যা যা লক্ষণ দেখা দিয়েছে সেগুলো হলো সব কালো জাদুর লক্ষণ। তুমি যাতে আল্লাহ পাকের সান্নিধ্যে না আসো, তাই আজানের সময় এবং কোরআন পাঠের সময় তোমার মাথায় মাইগ্রেন হতো, এটা তারাই করাতো। এই কথাগুলো শুনে আমি আকাশ থেকে পড়লাম যে কে এমন আছে যে আমাকে এতটাই ঘৃণা করে। এটা জিজ্ঞেস করলে বলে যে একজন আছে যে আমাকে প্রচুর হিংসা করে। যতবার আমি কোনো সাফল্য পেতাম তখন তার মা বাবা তাকে প্রচুর অপমান করত, তাকে অনেকভাবে অযোগ্য বলতো এবং মানসিক চাপে রাখত। এমনকি আমার যে বান্ধবী হয়েছে তা নিয়েও তার হিংসা শুরু হয়। এখন কে এটা করেছে এটা জিজ্ঞেস করলে উনি বলেন যে যে কাজটা করেছে সেও শান্তিতে নেই, কারণ তার করা কালো জাদু তার উপরে ব্যাকফায়ার করেছে। হতে পারে সে কোনো একটা কাজ বা কোনো একটা পদক্ষেপ ভুল নিয়েছে, যার কারণে কালো জাদুর যেই প্রসিজার থাকে সেটা ঠিকমতো হয়নি, আর কয়েকদিনের মধ্যে সে মারা যেতে পারে। তো এটা শুনে আমি স্তম্ভিত হয়ে রইলাম যে দুনিয়াতে মানুষ আসলে কিভাবে কি চিন্তা ভাবনা করে আমরা জানতেও পারি না, আর ওই দিক থেকে আমাদের একটা শত্রু তৈরি হয়ে যায়। তো যাই হোক, 5-6 দিন পার হলো, আমার শরীর ঠিক আগের মতোই হওয়া শুরু হলো এবং আমি আর আমার প্রিয় খাবার খেলে বমি করি না, আজান শুনলে আর মাইগ্রেন হয় না, নামাজও পড়তে পারি ঠিকমতো, সব ঠিকঠাকই আগের মতোই হয়ে যায়। তো সকলে চিন্তা করি যে আমার ভার্সিটিতে ফেরত গিয়ে পুনরায় জীবনযাপন শুরু করা উচিত। যেদিন রওনা দিব তার আগের দিন আমার হল থেকে একটা সংবাদ আসে যে একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আর কেউ না, বরং আমারই সেই রুমমেট কৌশিক। আর মৃত্যুর আগে সে একটা চিঠি লেখে। সেখানে অনেক কিছুই লেখা ছিল, কিন্তু শেষের দিকে লেখা ছিল, বন্ধু আমাকে ক্ষমা করে দিস। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। ছোট বড় বিভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো আমাদের বাংলা গল্পের মেলা। আপনার যদি বাংলা গল্প শুনতে ভালো লাগে তাহলে বাংলা গল্পের মেলার পাশে থাকুন। কি ধরনের গল্প আপনারা শুনতে চান তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা গল্পের মেলার পাশে থাকুন।